আসসালামু আলাইকুম। ফেলে আসা ভালোবাসা গল্পের ১০ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আদ্রর গাড়িতে বসে ভূমি স্তব্ধ হয়ে আছে। আদ্রর হাতের সেই স্পর্শ আর নিরাপদ থাকার আশ্বাস যেন ওর মনের ভেতরে সব ভয় এক নিমিষেই ধুয়ে মুছে দিল। কিন্তু আদ্রর চোয়াল তখনও শক্ত। ও গাড়িটা বাড়ির গ্যারেজে থামিয়ে কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল। ভূমি নিচে নামল, ওর পা কাঁপছে। মিসেস সাবরিনা এগিয়ে এলেন। কি হয়েছে রে ভূমি? আদ্রর এমন দশা কেন? আর তুই কাঁদছিস কেন? ভূমি কিছুই বলতে পারল না। ও কেবল মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আদ্র ভাই ওকে এত ভালোবাসে, নাকি এটা কেবল বড় ভাইয়ের শাসন? কিন্তু বড় ভাইরা কি এভাবে কারো চোখের জল মুছে দেয়? রাতের বেলা বাড়িতে পুলিশ এলো সাদাবের খোঁজ নিতে। মিসেস সাবরিনা ঘাবড়ে গেলেন। আদ্র নিচে নেমে এসে খুব ঠান্ডা মাথায় পুলিশের সাথে কথা বলল। সাদাব অপরাধী নয়, ও রাজনীতির নোংরা খেলার শিকার। আপনারা যদি ওকে খুঁজে না পান তবে আমি ব্যবস্থা নেব, কিন্তু আমার বাড়িতে এসে আমার মাকে আর বোনকে বিরক্ত করবেন না। আদ্রর কথাগুলো তীরের মতো বিঁধল। পুলিশ চলে যাওয়ার পর আদ্র ভূমিকে ডাকল। তোমার কাল থেকে কলেজে যাওয়ার দরকার নেই, কয়েকদিন বাড়িতেই টিউটর এসে পড়িয়ে যাবে, আমি নোটস এনে দেব। ভূমি এবার জেদ ধরে বসল। কেন যাব না? আমি কি কয়েদি? আপনার রাজনীতির ঝামেলার জন্য আমার পড়ালেখা কেন বন্ধ হবে? আদ্র এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। ও ভূমির খুব কাছে গিয়ে দাঁড়াল। এটা আমার রাজনীতি নয় ভূমি, এটা তোমার নিরাপত্তা। তুমি কি বোঝো না, তোমাকে হারিয়ে ফেললে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না? কথাটা বলেই আদ্র দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ভূমি দাঁড়িয়ে রইল। আদ্রর মুখে তোমাকে হারিয়ে ফেললে কথাটি কেন যেন বারবার ওর কানে বাজতে লাগল। পরদিন সকালে সেই বিয়ের প্রস্তাব দেওয়া পরিবারটি আবার বাড়িতে এলো। এবার পাত্রের বাবা একা এসেছেন। মিস্টার আফজাল তাকে ড্রয়িং রুমে বসালেন। দেখুন আফজাল সাহেব, আপনার ছেলে কাল যে আচরণ করেছে সেটা ঠিক হয়নি। আমরা তো সম্মানের সাথে প্রস্তাব নিয়ে এসেছি। ছেলেটি তো রাজউকের ইঞ্জিনিয়ার। ভূমির মতো মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আর হয় না। মিস্টার আফজাল কিছু বলার আগেই আদ্রর কণ্ঠস্বর শোনা গেল। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, পাত্র হিসেবে সে কেমন সেটা আমি জানি না, কিন্তু এই বিয়েটা হবে না, কারণ ভূমি এখনো প্রস্তুত নয়। পাত্রের বাবা রেগে গিয়ে বললেন, আপনি কে ঠিক করার? ওর বাবা তো রাজি ছিলেন। আদ্র মিস্টার আফজালের সামনে গিয়ে দাঁড়াল। বড় আব্বু আমাকে ওর দায়িত্ব দিয়ে গেছেন, আর আমার সিদ্ধান্ত হল ভূমি এই বাড়িতেই থাকবে, অন্তত আরও কয়েক বছর। পাত্রের বাবা গজগজ করতে করতে চতে চলে গেলেন। মিস্টার আফজাল আদ্রকে ডেকে বললেন, আদ্র, তুই কি একটু বেশি করছিস না? মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে, তোফাজ্জলও তো চায় ও সুখে থাকুক। আদ্র শান্ত গলায় বলল, বাবা, সুখের সংজ্ঞা সবার কাছে এক নয়। ওকে এই মুহূর্তে কোনো অচেনা মানুষের হাতে তুলে দেওয়া মানেই বিপদ। বিকেলে ভূমি বারান্দায় বসেছিল। আদ্র এক কাপ চা নিয়ে ওর পাশে এলো। মন খারাপ? আদ্রর গলাটা এখন বেশ নরম। ভূমি কোনো উত্তর দিল না। আদ্র ওর পাশে বসল। জানি তোমাকে শাসন করি, আটকে রাখি, কিন্তু বিশ্বাস করো, পৃথিবীটা যতটা সুন্দর ভাবছ ততটা নয়, বিশেষ করে যখন তোমার পেছনে একদল মানুষ ওতো পেতে আছে। ভূমি আরও চোখে আদ্রকে দেখল। আদ্রর চোখে মুখে ক্লান্তির ছাপ। ও বলল, সাদাব ভাই কি ভালো আছে? ওর কোনো খবর পেয়েছেন? আদ্র একটা শ্বাস ফেলে বলল, ও ভালো আছে। আমি ওকে বর্ডার পার করে পাঠিয়ে দিয়েছি। কয়েক মাস ওখানে থাকবে, পরিস্থিতি শান্ত হলে ফিরে আসবে। ভূমি অবাক হল। আদ্র ভাই একা এত কিছু সামলাচ্ছে? হঠাৎ এক দমকা হাওয়া এলো। ভূমির চুলগুলো উড়ছে। আদ্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। কেন যেন আজ আদ্রর চোখে সেই জল্লাদ ভাবটা নেই, বরং এক অদ্ভুত মায়া খেলা করছে। ভূমি নিচু স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা আদ্র ভাই, আমার বিয়ে হয়ে গেলে আপনি কি আসলেই খুশি হতেন? আদ্রর হাতে চায়ের কাপটা একটু কেঁপে উঠল। আদ্রর শেষ কথাটার পর বারান্দায় এক দীর্ঘ নীরবতা নেমে এলো। অভিশাপ শব্দটা আদ্র সবসময় রাগের মাথায় বলত, কিন্তু আজ ওর গলায় এক অদ্ভুত আকুলতা ছিল। ভূমি চুরি করে আদ্রর প্রোফাইলটা দেখল। শক্তপোক্ত চোয়াল, তীক্ষ্ণ নাক আর চোখের কোণে জমে থাকা ক্লান্তি। লোকটা বাইরের ঝামেলার সাথে সাথে ভেতরের এক অস্থিরতার সাথেও লড়াই করছে।
হঠাৎ আদ্র ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নম্বর দেখে ও একটু দূরে গিয়ে কথা বলতে লাগল। ভূমির বুকটা আবার দুরুদুরু করতে শুরু করল। সাদাব ভাইয়ের কোনো খবর নয় তো? আদ্র ফোন রেখে ফিরে এলো। ওর মুখটা এখন পাথরের মতো শক্ত। ভূমি, ভেতরে যাও। এখন থেকে একদম বারান্দায় আসবে না, মনে থাকে যেন। ভূমি অবাক হয়ে বলল, কেন, এখন আবার কি হলো? তর্ক করো না, যা বলছি শোনো। আদ্রর গলার স্বর সপ্তমে চড়ে গেল। ভূমি আর কথা না বাড়িয়ে গটগট করে ভেতরে চলে গেল। আদ্রর এই এক স্বভাব, এক মুহূর্ত ভালো তো পরমুহূর্তেই মেজাজ তুঙ্গে। রাত প্রায় 12টা, সারা বাড়ি নিস্তব্ধ। ভূমি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার আদ্রর সেই বিষণ্ণ চোখ দুটো মনে পড়ছে। হঠাৎ নিচে কোনো একটা শব্দ হল, মনে হলো কাঁচ ভাঙার শব্দ। ভূমি ভয়ে কুঁকড়ে গেল। ও বালিশ ছেড়ে উঠে দাঁড়াল। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়াল। আদ্র রুমের দরজা খোলা, ও ভেতরে নেই। ভূমি সাহসে ভর করে নিচে নামতে লাগল। ড্রয়িং রুমে অল্প আলো জ্বলছে। সেখানে গিয়ে যা দেখল তাতে ওর চিৎকার বেরিয়ে আসছিল, কিন্তু ও মুখ চেপে ধরল। আদ্র সোফায় বসে আছে, ওর শার্টের হাতা রক্তে ভেজা। সামনে একটা ফার্স্ট এইড বক্স খোলা। ও এক হাতে নিজের ক্ষত পরিষ্কার করার চেষ্টা করছে। পাশে মিস্টার আফজাল আর মিসেস সাবরিনা দাঁড়িয়ে আছেন, তাদের চোখে জল। তোকে বলেছিলাম না বাবা, এই ঝামেলায় যাস না, দেখ এখন কি অবস্থা হলো। মিসেস সাবরিনা ফুপিয়ে কাঁদছেন। আদ্র শান্ত গলায় বলল, মামনি, এটা কিছুই না। সাদাবকে যারা মারতে চেয়েছিল তারা আমাকে ফলো করেছিল। ওদের একটু শিক্ষা দিয়েছি মাত্র, আমার কিছু হয়নি। ভূমি আর স্থির থাকতে পারল না। ও দৌড়ে গিয়ে আদ্রর সামনে হাঁটু গেড়ে বসল। আদ্রর রক্ত দেখে ওর মাথা ঘুরছে। আদ্র ভাই, একই অবস্থা আপনার। ভূমির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আদ্র অবাক হয়ে ভূমির দিকে তাকাল। ওর ওই রাগী মুখটা মুহূর্তেই নরম হয়ে গেল। ও হাত বাড়নছে ভূমির চোখে জল মুছতে চাইল, কিন্তু ওর হাত রক্তে মাখা বলে পিছিয়ে নিল। তুমি এখানে কেন? যাও, রুমে যাও। আদ্র ধমক দেওয়ার চেষ্টা করল, কিন্তু ওর গলায় জোর ছিল না। ভূমি একরোখা হয়ে বলল, যাব না। আপনার এই দশা করে কে রেখেছে? ওই ছেলেপক্ষ নাকি রাজনীতির লোকজন? আদ্র একটা ম্লান হাসি দিল। কেউ না, আমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। এখন যাও তো। পরদিন সকালে আদ্রর ঘর থেকে বের হওয়া নিষেধ। মিসেস সাবরিনা ওকে কড়া পাহারায় রেখেছেন। ভূমি ওর জন্য নাস্তা নিয়ে রুমে ঢুকল। আদ্র ল্যাপটপে কি যেন করছিল। ভূমি ট্রেটা টেবিলের ওপর রেখে বলল, নাস্তা করে নিন, আর ওষুধটা মনে করে খাবেন। আদ্র ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, রেখে যাও, পরে খাব। না, এখনই খেতে হবে, আমি দাঁড়িয়ে আছি। ভূমি বেশ জেদ ধরে বলল। আদ্র এবার মাথা তুলে তাকাল। বাহ, আমার অভিশাপ তো দেখছি এখন আমার ওপরই হুকুম চালাচ্ছে। ভূমি একটু হাসল। অভিশাপ তো এমনই হয়, সারাক্ষণ পিছে লেগে থাকে। আদ্র নাস্তা করতে করতে হঠাৎ বলল, ভূমি, কাল ওই পাত্রের বাবা আবার ফোন করেছিলেন। তোমার বাবাও রাজশাহী থেকে চাপ দিচ্ছেন। তারা চান খুব দ্রুত এনগেজমেন্টটা হয়ে যাক। ভূমির হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। ও নিচু স্বরে বলল, আপনি তো বলেছিলেন এই বিয়েটা হবে না, আপনি কি মতো পাল্টেছেন? আদ্র এক মুহূর্ত চুপ থেকে ভূমির চোখের দিকে তাকাল। ওর চোখে এক গভীর অনিশ্চয়তা। আমি তো বলেছি হবে না, কিন্তু তোমার বাবা যদি খুব জোর করেন, তখন তুমি কি করবে? ভূমি এক পা এগিয়ে আদ্রর খুব কাছে গিয়ে দাঁড়াল। ওর সাহসের সীমা ছাড়িয়ে ও বলল, আপনি যদি আমাকে আটকে রাখেন তবে কেউ আমাকে নিতে পারবে না। আপনি কি আমাকে আটকে রাখবেন না আদ্র ভাই? আদ্রর হাতে চামচটা থেমে গেল। ওর হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। নিচ থেকে বাবার চিৎকার শুনে আদ্র মুহূর্তের মধ্যে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ওর হাতের ব্যান্ডেজটা এখনও কাঁচা রক্তে ভেজা, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। ভূমি ভয়ে নীল হয়ে গেছে। ও আদ্রর শার্টের হাতা শক্ত করে চেপে ধরল। আদ্র ভাই, নিচে যাবেন না। পুলিশ কেন এসেছে? আপনি তো কোনো অপরাধ করেননি। ভূমির গলায় কান্নার সুর। আদ্র ভূমির হাতটা আলতো করে সরিয়ে দিল। ওর চোখে সেই পরিচিত তেজ ফিরে এসেছে। ভয় পেও না ভূমি,
সত্য সবসময় অপরাধের চেয়ে বেশি শক্তিশালী হয়। তুমি এখানেই থাকো। আদ্র নিচে নেমে এলো। দেখল সদর দরজায় দাঁড়িয়ে আছেন দুজন পুলিশ অফিসার, হাতে একটা কাগজ। মিস্টার আফজাল বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছেন। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, আদ্র সাহেব, আপনার নামে অভিযোগ আছে যে আপনি গতরাতে এক যুবককে মারধর করে গুরুতর আহত করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে। আদ্র শান্তস্বরে বলল, সেই যুবকটিকে এবং সে কেন আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিল সেটা কি আপনারা জানেন? সে একদল মাস্তান নিয়ে আমার পরিবারের ওপর আক্রমণ করতে এসেছিল। সেটা কোর্টে বলবেন, এখন আমাদের সাথে চলুন। মিসেস সাবরিনা কান্নায় ভেঙে পড়লেন। ভূমি সিঁড়ির আড়াল থেকে সব দেখছিল। ওর মনে হল আকাশটা ভেঙে ওর মাথায় পড়ছে। যে মানুষটা ওকে আগলে রাখছিল, আজ সেই মানুষটা বিপদে। আদ্র যখন পুলিশের গাড়িতে উঠতে যাচ্ছে, ও একবার ফিরে তাকাল ওপরের জানালার দিকে। দেখল ভূমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। আদ্র ইশারায় ওকে শান্ত থাকতে বলল, কিন্তু ওর নিজের বুকটাও যেন ফেটে যাচ্ছিল। আদ্রকে নিয়ে যাওয়ার পর বাড়িটা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। মিস্টার তোফাজ্জল আহমেদকে রাজশাহী থেকে ফোন করে সব জানানো হল। উনি খবর পেয়েই রওনা দিলেন। বিকেলে সেই হবু বরের বাবা মিস্টার রফিক আবার এলেন, তবে এবার তার চেহারায় এক পৈশাচিক হাসি। তিনি মিস্টার আফজালের সামনে গিয়ে বসলেন। কি আফজাল সাহেব, আপনার ওই গুন্ধর ছেলে তো এখন শ্রীঘরে। এখন বুঝলেন তো ক্ষমতা কার হাতে? গত রাতেতে আমার লোককেই তো ও